এখান থেকে কৃষ্ণনগর হচ্ছে 77 কিলোমিটার। রানাঘাটের মিশন গেট, রেল গেটের সামনে জ্যামটা হবেই। সামনে ধুলো, বাপরে বাপ, গাড়িটা উল্টেই গেছে। দ্বিতীয়বার যাচ্ছি নর্থ বেঙ্গল, কিন্তু এবারের রাস্তা জাস্ট আলাদাই। আলোর মধ্যে যে ডালখোলা ক্রস করে যাবে এটা আমি ভাবতেই পারিনি। ফাইনালি আমরা শিলিগুড়ি ঢুকে গেলাম। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সময় ভোর 4:07 আর আমরা প্রায় 1 বছর বাদে ফাইনালি একটা রোড ট্রিপে যাচ্ছি, আর প্রায় 1.5 বছর বাদে আমরা পাহাড়ে যাচ্ছি। আজকের ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি। তাহলে চলো তাড়াতাড়ি জার্নিটা শুরু করা যাক। দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। এখন বাজে 5:40 আর জাস্ট আমরা রওনা দিচ্ছি পাড়া থেকে। তো আমাদের মোটামুটি পৌঁছাতে সন্ধ্যে 8টা থেকে 9টা বাজবে এক্সপেক্টেড। চেষ্টা করব তার আগে যদি পৌঁছাতে পারি। আমি এই নিয়ে তৃতীয়বার শিলিগুড়ি বা নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছি। প্রথমবার আমি বর্ধমান হয়ে গেছিলাম, দ্বিতীয়বার আমি মোরগ্রাম নবদ্বীপ হয়ে গেছিলাম, এইবারে আমি যাব বারাসাত কৃষ্ণনগর হয়ে। আমি একটা প্ল্যানিং করেছি, আজকে টোটাল রাস্তাটা গুগল ম্যাপ দেব না। তো আমি ফার্স্ট যাব বারাসাত ডাকবাংলো মোড়, সেখান থেকে আমি কৃষ্ণনগর যাব, তারপরে গ্র্যাজুয়ালি যেতে থাকবো। কারণ আমি কৃষ্ণনগর অবধি বারাসাতের রাস্তাটা চিনি না, তাই জন্য আমাকে ম্যাপের দরকার পড়বে। তারপর থেকে যখন বহরমপুরের রোডটা পাবো তখন তো অবশ্যই আর লাগবে না, কারণ চেনা রাস্তা। আরেকটা আপডেট আছে, তোমরা যারা রেগুলার মোটো ব্লগ ফলো করো তোমরা তো জানবেই যে প্রচুর নতুন নতুন হাইওয়ে খুলে গেছে, 4 লেন হাইওয়ে। তো আমার ভিডিওটা পুরোটা দেখো, কারণ এখানে রাস্তার কমপ্লিট আপডেট থাকবে। বারাসাত এখান থেকে 4-5 কিলোমিটার মতো। এখান থেকে কৃষ্ণনগর হচ্ছে 77 কিলোমিটার আর বহরমপুর হচ্ছে 178 কিলোমিটার। অলমোস্ট আমরা বারাসাত পৌঁছে গেছি, আর 3.5 কিলোমিটার রাস্তা যেতে হবে। কৃষ্ণনগর যেতে গেলে এদিক দিয়ে সোজা যেতে হবে, বনগাঁ বা বসিরহাট যেতে গেলে ডান দিক যেতে হবে। তো আমরা এই ডাকবাংলো মোড়ে অলমোস্ট এসে গেছি। এখান থেকে কৃষ্ণনগরের ম্যাপটা লাগিয়ে নেব। চায়ের দোকান তো কিছু পেলাম না, সামনে দেখবো কিছু যদি পাওয়া যায়। ম্যাপ সেট করে নিয়েছি, এবার রওনা দিয়ে দেবো। মালদা এখান থেকে 312 কিলোমিটার, ডালখোলা 425 কিলোমিটার, কৃষ্ণনগর হচ্ছে 82 কিলোমিটার। তো আমরা বারাসাত ক্রস করে আবার একটা 4 লেন হাইওয়ে পেয়ে গেছি। এই রোডটা স্ট্রেট কৃষ্ণনগর যাচ্ছে। রাস্তাটা ভীষণই ভালো কন্ডিশনে আছে। মাঝখানে একটা 2 লেন রাস্তা ছিল, কিন্তু এখন 4 লেন হাইওয়ে রয়েছে। রাস্তা ভীষণই ভালো, এখনো পর্যন্ত রাস্তা কোনো জায়গায় খারাপ পাইনি আমরা, এখনো পর্যন্ত খুবই ভালো। যারা প্ল্যান করছো যে শিলিগুড়ির দিকে যাবে তারা কিন্তু এই রাস্তাটা কনসিডার করতে পারো। জানি না এখনো সামনে কি কি হ্যাডেল রয়েছে, কিন্তু যতদূর মনে হচ্ছে রাস্তা পুরোটাই ভালো পাবো। কামারহাটির পর থেকে রাস্তাটা সিঙ্গেল লেন হয়ে গেল। এই রাস্তাটা একটু সাবধানে চালাতে হবে, কারণ একটা ঢাল মতো আছে, কিন্তু রাস্তাটা ভালো, মানে পিচ করা রাস্তা, কিন্তু রাস্তাটায় সিঙ্গেল লেন। এই আমডাঙ্গা হেলিয়া বলে জায়গা অবধি এসেছি। এইখানে এসে এই চায়ের দোকানটাতে 1 কাপ করে চা খেলাম, 1 গ্লাস করে চা খেলাম। এবার আবার এগিয়ে যাবো। সকালবেলা বাড়ি থেকে তো চা খেয়ে আসতে পারিনি, তাই জন্য রাস্তা দাঁড়িয়ে চাটা খেয়ে নিলাম। এটা ব্রেকফাস্ট নয়। অলমোস্ট 50 কিলোমিটার চালানোর পরে এখানে এসে চা খেলাম। কৃষ্ণনগর এখনও 80 কিলোমিটার বাকি, 1 ঘন্টা 52 মিনিট দেখাচ্ছে। আর কৃষ্ণনগরের আগে দাঁড়াবো না, তো প্ল্যান তো তাই আছে। ব্রেকফাস্ট দেখি বহরমপুরের কোথাও করব, কৃষ্ণনগরেও করতে পারি। আমরা এখন NH-12 দিয়ে যাচ্ছি, প্রায় 15 কিলোমিটার মতো এই সিঙ্গেল রোডে আসার পরে এবার আমরা 4 লেন হাইওয়ে পেয়ে গেছি। মানে দুর্ধর্ষ রাস্তা, দুর্ধর্ষ রাস্তা। শিলিগুড়ি দেখাচ্ছে সোজা, আর একটা নাম দেখালো বারাজাগুলি, এই রাস্তাটা বাঁদিকে চলে যাচ্ছে। আমাদের রাস্তা স্ট্রেট, আর দুর্ধর্ষ রাস্তাটা।
কলকাতা থেকে বারাসাত হয়ে কৃষ্ণনগরের দিকে গেলে সবার প্রথম টোল বুথ এটাই পড়বে, যদিও এটা এখনো শুরু হয়নি, এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে রাস্তায়। নেক্সট ইয়ারে প্ল্যান করছে, বা নেক্সট ইয়ারে যখন আমরা রাইড করব, যদি পরবর্তীকালে নেক্সট ইয়ারে আমরা আসতে পারি এই রোডে, তখন এই টোল বুথও চালু হয়ে যাবে। আর যে এখনও আন্ডার কনস্ট্রাকশন যেসব জায়গাগুলো রয়েছে, যেসব ব্রিজগুলো রয়েছে, সব চালু হয়ে যাবে। টোল বুথটা ক্রস করেই আবার একটা ডাইভারশন রাস্তাঘাট তৈরি হচ্ছে, কিন্তু ডাইভারশনের রাস্তাগুলো খুব একটা ভালো নয়। তো যারা রাত্রেবেলা বেরোনোর চিন্তা করছো তারা ওটাকে অ্যাভয়েড করবে যদি এই রাস্তায় আসতে চাও, অথবা অন্য রাস্তায় যাও। এই রাস্তায় রাত্রেবেলা আসাটা রেকমেন্ডেড নয় আমার তরফ থেকে। অনেকেই আছে যারা রাত্রেবেলা রওনা দেয় তাড়াতাড়ি শিলিগুড়ি পৌঁছানোর জন্য। খুব এক্সপিরিয়েন্স রাইডার ছাড়া যারা নতুন যাচ্ছ তারা রাত্রেবেলা যাওয়ার কথা ভেবো না। এই রোড দিয়ে রাত্রেবেলা যাও, কিন্তু এই রোড দিয়ে। দিনের বেলায় অনেক সুন্দরভাবে রাস্তা দেখা যায়। তো এইসব ডাইভারশন, এইসব গর্ত, এই যে উপর খাওয়ার রাস্তাগুলো রয়েছে, এগুলোকে অনেক বেশি ভালোভাবে ট্যাকেল করতে পারবে। রং সাইডে চলে আসতে হলো, কারণ ডাইভারশনের ফলে ওই জায়গাটা এতটা জ্যাম ছিল যে আটকে যেতাম। লাকিলি একটু জায়গা ফাঁকা হয়েছিল বলে রং সাইডটা নিতে পারলাম। খুব সম্ভবত এখানে একটা রেল ক্রসিং রয়েছে, এই রেল ক্রসিংয়ের জ্যামেই আমরা আটকেছি। একদম ঠিক সামনে রেল ক্রসিংয়ের সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। যাক, রেলটা ক্রস করছে, এটা গেলেই আমরা বেরিয়ে যেতে পারবো। এই ব্রিজটা হয়ে গেলে এই ঝামেলা থেকে বেঁচে যাওয়া যেত। এই জায়গাটার নাম কি দাদা? হ্যাঁ, রানাঘাট মিশন গেট। আচ্ছা আচ্ছা, এইটাই রানাঘাট মিশন গেট। এই সেই কুখ্যাত রানাঘাটের মিশন গেট, যেখানে সবসময়ই জ্যাম হয়। রেল গেটের সামনে জ্যামটা হবেই। ভেবেছিলাম এটাতে পড়তে হবে না, কিন্তু পড়তে হলো ফাইনালি। তবে ঠিক আছে, একটু ওয়েট করাতে আর রং সাইড দিয়ে আসাতে তাড়াতাড়ি রেল ক্রসিংটা ক্রস করে গেলাম। এখন যদি ওদিকে থাকতাম তাহলে ক্রস করতে পারতাম না। এটা একটা বড় হার্ডেল ছিল যেটা ক্রস করে গেলাম। এই রেল ব্রিজটাকেই জ্যামে লোকে আটকাবেই আটকাবে। আর যারা এখনো ওখানে পিছনে দাঁড়িয়ে রয়েছে তাদের তো অবস্থা খারাপ। সামনে ধুলো, বাপরে বাপ। প্রচণ্ড জ্যাম, রাস্তার কোনো ঠিক ঠিকানা নেই। পুরো জায়গাটাই কনস্ট্রাকশনের জন্য চারদিক দিয়ে গাড়ি দিয়ে ঘেরা। আর যেটুকুনি রাস্তা আছে সেটা দিয়ে দুদিকের গাড়ি আপ ডাউন করছে। তোমরা দেখতেই পাচ্ছ কি কন্ডিশন। বৃষ্টি হলে যে রাস্তার কি অবস্থা হবে, জাস্ট অবস্থা দেখো। গাড়িটা উল্টেই গেছে। পুরো গাড়িটাই উল্টে গেছে। ডাম্পারটা মাটি ফেলতে গিয়ে নিজে উল্টে গেছে। আর রাস্তার জঘন্য অবস্থা, রানাঘাট চত্বরটার জঘন্য অবস্থা।
গেল আমাদের ব্যাগগুলো। আমি চেষ্টা চালাচ্ছি যতটা আস্তে চালানো যায় যাতে কাদা না ছেটে। এই জায়গার কন্ডিশনটা তোমাদের দেখানোরই ছিল, ভীষণই খারাপ কন্ডিশন, সময় লাগবে এই জায়গাটাকে ঠিক হতে। আবারও একটা কথা বলবো, রাত্রেবেলা এই রোড ইজ নট রেকমেন্ডেড। অনেকক্ষণ বাদে একটু ভালো রাস্তা পেলাম। শিলিগুড়ি এখান থেকে একদম স্ট্রেট, যেরকম রাস্তা যাচ্ছে আমরা সেরকম চলতে থাকবো। কৃষ্ণনগর এখান থেকে এখনো 33 কিলোমিটার, সময় বলছে মোটামুটি 1 ঘন্টা লাগবে। যাচ্ছে ফেরার রাস্তাটা পুরো জ্যাম, পুরো জ্যাম। ওরকম একটা জঘন্য রাস্তার পরে যখন এত সুন্দর রাস্তা পাওয়া যায় না, তখন মনে হয় ওগুলো ভুলে যাই পুরো। দুর্ধর্ষ রাস্তার কন্ডিশন, দুর্ধর্ষ। ওফ, অসাধারণ রাস্তা, অসাধারণ। কলকাতা থেকে শিলিগুড়ির রাস্তা জাস্ট অসাধারণ হয়ে, রাস্তাটা বিউটিফুল, অসম্ভব সুন্দর রাস্তা। তৃতীয়বার যাচ্ছি শিলিগুড়ি, তৃতীয়বার যাচ্ছি নর্থ বেঙ্গল, কিন্তু এবারের রাস্তা জাস্ট আলাদাই। থ্রিলও আছে, অ্যাডভেঞ্চারও আছে, আর সেরকম সুন্দর রাস্তা। বহরমপুর আর কৃষ্ণনগর সোজা, আর বাতকুলা হচ্ছে ডান দিকে। আমরা চলে যাব সোজা রাস্তায়। আমি একটু সাইডে দাঁড়িয়ে এবার বহরমপুরের ম্যাপটা সেট করে নেব, কারণ এখান থেকে আমাকে কৃষ্ণনগর ডান দিক দেখাচ্ছে, তাই জন্য একটু সাইড হয়ে নেব। আমি নিয়ে ম্যাপটা সেট করে নেব। নেক্সট হচ্ছে ফারাক্কা করে দিই, রাস্তা তো ওটাই পাবো। এখান থেকে ডালখোলা 336, মালদা 210, আর বহরমপুর 84 কিলোমিটার। সময় বলছে 8:43। গুগলের সময় অনুযায়ী আমাদের কৃষ্ণনগর পৌঁছানোর কথা ছিল 9:30টার সময়, কিন্তু রাস্তার সুবাদে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। সকাল থেকে এখনো অবধি 141 কিলোমিটার মতো আমরা চালিয়ে ফেলেছি। সময় লেগেছে মোটামুটি 3.25 ঘন্টার মতো। এখন বাজে 9টা, আর সবে আমরা কৃষ্ণনগর থেকে মোটামুটি 10 কিলোমিটার মতো এগিয়ে এই ধুবুলিয়া বলে জায়গাটায় এসে পৌঁছেছি। আর এই ধুবুলিয়াতে হোটেল সানসিটি বলে ধাবাটাতে আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে যা যা নিয়েছি তোমাদেরকে কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকে ব্রেকফাস্ট করার পরে মোটামুটি আর দাঁড়ানোর কোথাও প্ল্যান নেই। ইচ্ছা আছে মোটামুটি মালদা অবধি টেনে দেওয়া। রানাঘাটের ওখানে রাস্তাটা খারাপ ছিল বলে একটু দেরি হলো, কিন্তু তারপর থেকে যা অসাধারণ রাস্তা, আমার মনে হয় না আর কোথাও সেরকমভাবে অসুবিধা হবে। কেমন লাগছে রোড? গুড মর্নিং সবাইকে। রোড দারুণ, রান্নাঘাট অব্দি একটুখানি দুর্গম ছিল, তারপর একদম ফাটাফাটি। রানাঘাটে ভয় লেগে গেছিল না লরিটা উল্টে দেখতে দেখে? হ্যাঁ, মানে এই ওভারপুলগুলো হয়ে গেলে বোধহয় আরো মানে খুব ইজিয়েস্ট হয়ে যাবে। মানে এই রোডটা যে কি হতে চলেছে ফিউচারে, মানে হয়ে গেলে যারা রোড ট্রিপ ভালোবাসে তাদের জন্য এটা একদম বেস্ট। তোমার ব্লগে তুমি 3বার গেলে, আর শিলিগুড়িতে 3 রকম রাস্তা দেখালে এই নিয়ে, হ্যাঁ তাই তো? তো সেক্ষেত্রে যারা সাবস্ক্রাইবার আছেন বা যারা দেখছেন, না প্রথমবারটা তো আমি তখন ব্লগ করতাম না, ওটা দেখলে লোকে বুঝতে পারতো যে কি ভয়ঙ্কর রোডে গেছি, আর সেখান থেকে কোথায় এসে গেছি। ডালখোলা কি ছিল আর আস্তে আস্তে মানে যারা 2021-এর আগে রাইড করেছে তারা ভালোভাবে বুঝতে পারবে। ওই ব্লগটা দেখাতে পারলে কি হয় না, অনেকে যারা ভাবছো যে চলো আমাদের যে এখন তো সবাই মানে দেখছি স্প্লেন্ডার নিয়েও যাচ্ছে, তো হ্যাঁ বেরিয়ে পড়া যায় ইচ্ছা শক্তিটা থাকলে। তো মানে ওই ট্রিপটা দেখালে আর যারা শুরু করার প্ল্যান করছো তাদের জন্য ভীষণ হেল্পফুল হতো। যাই হোক, খাবার এসে গেছে, আমাদের খাবার এসে গেছে। আলু খাবারে ভাজা, আছে আলু ভাজা। খাবারে আছে
এটা কি সোয়াবিনের তরকারি নাকি? হ্যাঁ, সোয়াবিনের তরকারি, আলু। রুটি, আলু পরোটা, আর আসছে ডিম ভুজিয়া আর আলু ভাজা। তাহলে চলো ফাইনালি খাওয়া দাওয়া হলো, ব্রেকফাস্ট কমপ্লিট। একটু ওয়াশরুম খুঁজতে হবে একটা ভালো দেখে, পরিষ্কার দেখে, তারপরে আর কোথাও দাঁড়াবো না। এখন সামনে ফারাক্কা, এখনও 166 কিলোমিটার বাকি। 166 কিলোমিটার মানে হচ্ছে অলমোস্ট 1.5 ঘন্টা টাইম লাগবে। এই জায়গাটার নাম হচ্ছে বেতুয়া দহরি। দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে, অসাধারণ রাস্তা, অসাধারণ লাগছে। আজকের ট্রিপে প্রথম আর অফিসিয়াল টোল কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। লোকজনও এখানকার একটু পাগল টাইপেরই। রাস্তার মাঝখানে এসে গা হাত পা চুলকাচ্ছে, রাস্তা পার করতে হবে ভুলে যাচ্ছে। এই দেখুন সামনে অসাধারণভাবে ঘরের রাস্তার মধ্যে চলার মতো রাস্তা পার করছে, যে রাস্তায় গাড়ি 90-100 স্পিডে চলে। আমরা খুব সম্ভবত এখন পলাশিতে আছি। এইখানে সেই পলাশির যুদ্ধ হয়েছিল, এই তারই স্মৃতিসৌধ এই পলাশির গেট। আর এই পলাশির গেটটাকে বাঁদিকে রেখে আমরা এগিয়ে চললাম। এখান থেকে ফারাক্কার দূরত্ব হচ্ছে 128 কিলোমিটার, আর অ্যাপ্রক্সিমেট 30-35 কিলোমিটার দূরত্ব হচ্ছে বহরমপুরের। এখন আমরা আছি মুর্শিদাবাদে। এই মুর্শিদাবাদ ক্রস করলে তারপর আসবে হচ্ছে বহরমপুর। অলমোস্ট এসে গেছি বহরমপুর, আর মাত্র 20-22 কিলোমিটার বাকি। এখান থেকে ডালখোলা হচ্ছে 261 কিলোমিটার, মালদা 135 কিলোমিটার, বহরমপুর 7 কিলোমিটার। ওই ভিতরে 7 কিলোমিটার রাস্তা, আমরা সোজা চলে যাব। এটা হচ্ছে বহরমপুর টাউনের রাস্তা, আর আমরা এদিক দিয়ে চলে গেলাম হচ্ছে বহরমপুর বাইপাস। বহরমপুরের ফেমাস পাপ্পু ধাবাটা এসে গেছে। ওখানে একটু দাঁড়িয়ে একটু জল টল খাবো, গলাটা শুকিয়ে গেছে। জল অথবা কোল্ড ড্রিঙ্কস, একটু এনার্জি আনতে হবে। এখনো পর্যন্ত আমাদের জার্নি কিন্তু খুব ভালো মতোই হচ্ছে। মৌগ্রাম এখান থেকে 8 কিলোমিটার, সামনেই হবে। দুপুর 12টা 43 বাজে, আর আমরা বাড়ি থেকে 280 কিলোমিটার অলমোস্ট ক্রস করে গেছি, 279.2। আর আমরা এসে গেছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজাতে। আর এটা হচ্ছে এই টোল প্লাজার চার্জেস। এই বহরমপুর ফারাক্কা টোল প্লাজা থেকে প্রায় 29-30 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে ফারাক্কা সেতু। এখনও ফারাক্কা ড্যাম পৌঁছাতে মোটামুটি 8 ঘন্টা টাইম লেগে যাবে। আর এটা ছিল আমাদের জার্নির 3 নম্বর টোল প্লাজা। আমরা এখন যে জায়গাটায় রয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে আহিরন। আর এই সামনে একটা ব্রিজ মতো আছে, সেই ব্রিজটার নাম হচ্ছে আহিরন সেতু। এত জার্কিং হচ্ছে রাস্তাটায়, সুন্দর রাস্তা কিন্তু প্যাচওয়ার্কের জন্য একদম ভালো নেই। এই ব্রিজটার নাম হচ্ছে আহিরন সেতু বা আহিরন ব্রিজ, যাই বলো। আমি প্রথমবার যখন এসেছিলাম, আমি প্রথমে ভেবেছিলাম এটাই ফারাক্কা। তারপরে যখন ক্রস করে দেখলাম কিছুই নেই, নিচে জল নেই, এইটুকুনি জল হতে পারে না, তখন বুঝেছি এটা নয়। এদিকের ব্রিজটা ভালো কন্ডিশনেই আছে, ওই দিকেরটা তো ফেরার সময় বলতে পারবো। ফাইনালি আমরা ফারাক্কা পৌঁছে গেছি। সামনেই ফারাক্কা ড্যাম, আর
500 মিটার ম্যাক্সিমাম, তারপরেই সেই আইকনিক ড্যাম এসে যাবে। বরাবর এই রাস্তাটা একটু খারাপও থাকে এবং জ্যামে ভর্তিও থাকে। সামনে থেকে দেখতে তো জ্যাম মনে হচ্ছে। দেখি এখন, গতবার আমি উপর দিক দিয়ে উঠে চলে গেছিলাম, এবার আর চান্স নেবো না। আর দেখতে গেলে উপর দিয়ে গেলে সময়টা বেশি লাগে, তাই জন্য এবার আর চান্স নিলাম না। কিন্তু গাড্ডাগুলো তো বড় বড় গর্ত, গাড্ডা তো না গর্ত। ও ওইদিকে জলটা আছে, দুদিকে জল আছে, বিশাল ড্যাম। এদিকটা অলমোস্ট ড্রাই, খুব সম্ভবত এটা আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে। তো এখন বাজে 1:15 আর আমরা 311 কিলোমিটার ক্রস করে ফারাক্কা চলে এসেছি। আমরা খুব সুন্দর টাইম মেনটেন করছি। গত লাস্ট দুবার যে কবারই এসেছি এখানে 2টোর আগে তো ক্রস কোনোদিনও করিনি, তো টাইমটা খুব ভালো মেনটেন হচ্ছে। আর লাস্ট 160-170 কিলোমিটার আমি টানা গাড়ি চালিয়েছি। এবার একটা কোথাও দাঁড়িয়ে একটু রেস্ট নিতে হবে। দেখছি এখান থেকে মালদা কতটা, একটু 5-10 মিনিট দাঁড়িয়ে মালদাতে গিয়ে আমরা কোনো একটা জায়গায় খেয়ে নেব। আলো থাকতে থাকতে যতদূর চলে যাওয়া যায় ততটাই ভালো। একটা সময় ছিল আমরা রাতের ট্রেনে শিলিগুড়ি আসতাম, তখন ফারাক্কা কেউ দেখতে পেত না। তার কারণ হচ্ছে এই জায়গাটা যখন পার হতো তখন সবাই অলমোস্ট ঘুমাতো। তো দেখতে দেখতে আমরা ফারাক্কা বাঁধটাকে ক্রস করলাম। গতবারও এসেছিলাম এই জায়গাটা এই অবস্থা ছিল, এখন এটা এরকমই অবস্থা। জানি না কেন যেই রোডে এত সুন্দর সুন্দরভাবে সাজিয়ে রেখেছে সেই রোড এই জায়গাটা কেন ঠিক করে না। তো চলো যাই হোক, আমরা অলমোস্ট চলে এসেছি। এখান থেকে রায়গঞ্জ হচ্ছে 107 কিলোমিটার, ডালখোলা হচ্ছে 170 কিলোমিটার, আর সামনে মালদা। আমরা মালদাতে কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াবো। পেট্রোল পাম্প পেয়ে গেছি, ধাবাও আছে, তবে আগে পেট্রোলটা ভরাই। 1151 টাকার তেল, তাহলে অলমোস্ট 11 লিটার তেলে 318 কিলোমিটার আমরা এসছি। ওই 30-40ই হবে মাইলেজ, এর বেশি নয়। রায়গঞ্জ এখান থেকে 101 কিলোমিটার। আমি প্রথমবার কালিয়াচককে এরকম ফাঁকা দেখছি দুপুরবেলা বলে কিনা জানি না। টোটো আর বাসে এই জায়গাটাকে এমন ঘেটে রাখে, যদিও টোটো এখনও ঘেটে রেখেছে। এই রোডটাও ঠিক হয়ে গেছে, এই রোডটা বন্ধ ছিল। এখান থেকে গাজল হচ্ছে 32 কিলোমিটার, মালদা বাইপাস 1 কিলোমিটার, আর 74 কিলোমিটার হচ্ছে রায়গঞ্জ। এখানে সিগন্যালের অবস্থা খুব খারাপ। এইটা চলে যাচ্ছে মালদা টাউন, আর আমরা এই রোডটা দিয়ে চলে গেলাম মালদা বাইপাস। আরেকটা সুন্দর রোড। এই রোডটায় আমি আগে এসেছি যখন দারুণ ছিল, এখন বুঝতে পারবো কতটা ভালো আছে বা বন্ধ আছে। তো চলো যাওয়া যাক। দুপুর 2:10 আর আমি পৌঁছে গেছি পরদেশি ধাবাতে। পরদেশি ধাবাতে এসে একটা পোলাও থালি নিয়েছি, একটা মাটন নিয়েছি, আর একটা রাইস থালি নিয়েছি। তো ফাইনালি পরদেশি ধাবার খাওয়া দাওয়া কমপ্লিট। লাঞ্চে খরচা লেগেছে টোটাল 720 টাকা, আর অ্যাপ্রক্সিমেট 300 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। আমরা একটা হোটেলে চয়েস করে নিয়েছি। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের জার্নির 5th টোল প্লাজা। এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। আমরা রায়গঞ্জ বাইপাস তো চলে এসেছি, আর ওখান থেকে বাইক অনেক কিছু আসছে, কিন্তু এখনও এই
বাইপাসের রোডটা খোলেনি, তাই আমাদের সেই ভিতর দিয়ে যেতে হবে। এখান থেকে ডালখোলা 52 কিলোমিটার, আর অলরেডি রায়গঞ্জ চলে এসেছি। এখনও ডালখোলা পৌঁছাতে 1 ঘন্টা টাইম বলছে। রাস্তা চিনলে আমি ওটা দিয়ে চলে যেতাম, কিন্তু যেহেতু চিনি না তাই জন্য রিস্ক নিতে পারলাম না। আমার মনে হচ্ছে ওটা দিয়ে গেলে পৌঁছে যেতাম। মাঝ রাস্তায় কী হবে, অচেনা রাস্তা তো, তাই রিস্ক নিতে পারলাম না। চলো যেরকম রাস্তা আছে যাই। আচ্ছা, রায়গঞ্জ রেল ক্রসিংয়ে আপাতত আটকালাম। হ্যাঁ, রেলও অলমোস্ট এসে গেছে। ওই রোডটা কানেক্ট হয়ে এখানে আসতো, যেটা ওই দিক থেকে গেল। যাই হোক, যখন যে রোডটা নেই সেটা নিয়ে ভেবে তো লাভ নেই। তো ফাইনালি আমরা আবার 4 লেন হাইওয়ে পেয়ে গেছি। এবার আশা করি একটু তাড়াতাড়ি চালাতে পারবো। দারুণ লাগছে সানসেটটা। আমি এক্সপেক্ট করিনি ডালখোলা আমি আলোতে চালাতে পারবো। যাক, আলোর মধ্যে যে ডালখোলা ক্রস করে যাবে এটা আমি ভাবতেই পারিনি। যাই হোক, করে নিয়েছি। নেক্সট 1 কিলোমিটারের মধ্যে যেখানে চায়ের দোকান পাবো দাঁড়িয়ে যাবো। এই মোড়টা থেকে বাঁদিকে চলে যাচ্ছে পূর্ণিয়া, মানে বিহারের দিকে, আর কিষানগঞ্জ আর শিলিগুড়ি যাচ্ছে ডান দিকে। ডালখোলা বাইপাস ক্রস করে গেলাম, এরপরে আসবে কিষানগঞ্জ, তারপর আসবে শিলিগুড়ি। হ্যাঁ, এখানে অনেক চায়ের দোকান থাকবেই, একটা দেখে দাঁড়িয়ে যেতে হবে। এখন বাজে 5:30। আমরা এখন 450 কিলোমিটারের উপর চালিয়ে ফেলেছি। এখন এই ডালখোলা বাইপাসটা ক্রস করে এসে একটা চায়ের দোকানে দাঁড়ালাম। একটু রেস্ট না নিলে হচ্ছিল না। এই ডালখোলা বাইপাসের কাছে চা খেতে গিয়ে 8 ঘন্টা লেগে গেল, তাতে এখানে 5:53 বেজে গেল। এখনও দেখাচ্ছে 2 ঘন্টা 48 মিনিট লাগবে। অ্যাকচুয়ালি জোরে তো আর চালাতে পারবো না, তাই জন্য এবার আমার লাগবে হচ্ছে আমার আলো। কিষানগঞ্জ 1 কিলোমিটার, ইসলামপুর 30 কিলোমিটার, আর শিলিগুড়ি হচ্ছে 117 কিলোমিটার। বাঁদিকে ইসলামপুর চলে যাচ্ছে, আর আমরা সোজা বেরিয়ে যাব টুয়ার্ড শিলিগুড়ি। আমাদের আর 67 কিলোমিটার রাস্তা বাকি আছে। অলরেডি 534 কিলোমিটার রাস্তা আমি কভার করে ফেলেছি। টাইম হচ্ছে 7টা। এখানে দেখাচ্ছে 1 ঘন্টা 23 মিনিট লাগবে। শিলিগুড়ি আর 13 কিলোমিটার, কার্শিয়াং 38, গ্যাংটক 122, আর 13 কিলোমিটার রাস্তা বাকি, মানে 13 মিনিট বাকি পৌঁছাতে। ফাইনালি আমরা শিলিগুড়ি ঢুকে গেলাম। বা শিলিগুড়ি আমি এই রুট দিয়ে ঢুকলাম। প্রত্যেকটা ইউটিউবারকে দেখেছি এই রুট দিয়ে ঢুকতে, কিন্তু আমি প্রত্যেকবার এই বাগডোগরা না ধরে ওই রুটটা নিয়ে চলে যাওয়ায় আমি উল্টো পাল্টা রোড দিয়ে ঢুকেছি। এই শিলিগুড়িতে এসে এই হিলকার্ট রোডের সেই গতানুগতিক এই হোটেল, আর সেম রুমে বুকিং করেছি। সেম রুমটা পেয়ে গেছি, অ্যাকচুয়ালি সেম হোটেলে এসেছি। এখন রুমে যাব, রুমে গিয়ে তোমাদেরকে রুমটা দেখিয়ে দেবো। খুব সুন্দর সাজানো। এটা রিসেপশন। হোটেলের রুমটা হচ্ছে জাস্ট এরকম,
ছোট্ট রুম, খুব একটা বড় নয়, তবে খাট রয়েছে, এসি রয়েছে, শীতকাল এসি লাগবে না, টিভি রয়েছে, একটা জানলা রয়েছে, ওইদিকে কাভার্ড রয়েছে, সবই মোটামুটি প্রয়োজনীয় জিনিস, চা কফি সব কিছু রয়েছে। এখানে বাথরুমটা ছোট বাট পরিষ্কার, প্রত্যেকটা রুম পরিষ্কার, যেই জন্য প্রত্যেকবার এখানে আসি। ভিডিওটা অলরেডি খুব বড় হয়ে গেছে, আর এটাকে টানতে চাই না। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আজকে শিলিগুড়ি, কাল থেকে পাহাড়ের জার্নি শুরু। এই ব্লগটা খুব জলদি আসতে চলেছে, তো এই সিরিজটাই আমি খুব তাড়াতাড়ি সব কটা পার্ট দিয়ে দেবো, যাতে যারা তোমরা রিসেন্টলি আসতে চাইছো তাদের জন্য হেল্প হয়ে যায়। আজকের মতো টাটা, খুব ভালো থাকবে, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।